12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই সাথে গণভোট। পুরোদমে চলছে ভোটের প্রচারণা। জানাবো সব পক্ষের খবর। দর্শক, স্বাগত নিউজ 24-এর নিয়মিত আয়োজন নির্বাচনী সংবাদে। সাথে আছি আমি রিয়াজ সুমন। নির্বাচনী প্রচারণায় কাল বরিশাল ও ফরিদপুরে সফরে যাচ্ছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের জনসভা ঘিরে উভয় জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীরা বলছেন, তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় দক্ষিণ জনপদের মানুষ। রেকর্ড ভেঙে তারেক রহমানের সেই জনসভায় লাখ লাখ মানুষের সমাগম আমরা করব। আসতেছেন আমাদের নেতা, আমরা ইতিহাস সৃষ্টি করব ইনশাআল্লাহ। একটা ঈদের মতো একটা আনন্দ উৎসব হচ্ছে। আমাদের আরো নির্বাচনী মাঠে লোকজন মাঠে আছে, একটা বিশেষ সুবিধা আমাদের রাজনীতির জন্য হবে। তারেক রহমানের জনসভা নিয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদুজ্জামান সোহাগ। বিএনপির চেয়ারম্যানের জনসভা ঘিরে আসলে কেমন প্রস্তুতি রয়েছে এই মুহূর্তে, জানাবেন বিস্তারিত। উৎসবের আমেজ বিরাজ করছে এবং তারেক রহমান যেখানটাতে যে মঞ্চে বক্তব্য রাখবেন সেই মঞ্চের কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চ এবং তার আগমন ঘিরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে এই মাঠ পরিদর্শন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই মাঠ পরিদর্শন করেছেন। সকালে বিজিবির অধিনায়ক এসেছিলেন, এখন র্যাবের পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধি দল এসেছে, পুলিশ প্রশাসন রয়েছেন। বলা যায় যে তার আগমন ঘিরে নিরাপত্তা বেষ্টনীর চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে গোটা ফরিদপুরে। এবং আমরা কথা বলেছিলাম বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগামীকালকে বৃহত্তর 5 জেলার যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, সেই বিএনপির মনোনীত 15 জন প্রার্থী কিন্তু এই ফরিদপুরের এক মঞ্চে উঠবেন এবং সকলকে কিন্তু তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেই সঙ্গে কিন্তু এই 5 জেলা থেকে আগত নেতা কর্মীও কিন্তু এই জনসভা স্থলে যোগ দিবেন। বলা যায় যে প্রায় 2 থেকে 3 লক্ষাধিক মানুষের কিন্তু সমাগম ঘটবে আগামীকাল এই রাজেন্দ্র কলেজের মাঠে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় মানুষ যারা বলছিলেন যে বিগত দিনে কিন্তু ফরিদপুর বেশ অবহেলিত অবস্থায় ছিল, এখানে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই কিন্তু চলে, এমনটা কিন্তু তারা জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে ফরিদপুরের দীর্ঘদিনের দাবি ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং ফরিদপুর নামে বিভাগ, সেই সঙ্গে দ্বিতীয় পদ্মা সেতু, সেইগুলো কিন্তু তারা দাবি করছিলেন। যে তারা বলছিলেন যে যদি আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারে, সেই ক্ষেত্রে তারেক রহমান তার প্রতিশ্রুতি দিয়ে যাবেন যে আগামীকালকে যে জনসভা রয়েছে সেই জনসভা স্থলেই কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়ে যাবেন যে ফরিদপুর জেলাতে এই যে 3টি বিষয় কিন্তু তারা প্রতিশ্রুতি, বিশেষ করে বিভাগ এবং পদ্মা সেতু, সেই সঙ্গে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়, এই 3টি কিন্তু দাবি এই সাধারণ মানুষের রয়েছে। তারা বলছিলেন যে এই দাবি দেওয়া যদি পূরণ হয় সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আরো উজ্জীবিত হবে। সেই সঙ্গে ফরিদপুরের যে রাজনৈতিক নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু উচ্ছ্বাস আনন্দের সঙ্গে কিন্তু তারা এই সমাবেশে উপস্থিত হওয়ার লক্ষ্যে কিন্তু তারা রয়েছেন। তবে বলা যায় দুপুর 2টায় বরিশাল থেকে ফরিদপুরের এসে পৌঁছবেন তারেক রহমান। তার আগে থেকে সকাল 9টা থেকে কিন্তু জনসভা স্থল পরিপূর্ণ হয়ে যাবে নেতাকর্মীদের। তো এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হচ্ছিল। তো এই ছিল আমার কাছে জনসভা স্থলের প্রস্তুতি সর্বশেষ সংবাদ। আপনার কাছে রিয়াজ। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি দল জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করে বিভ্রান্তির সৃষ্টি করছে, অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জনসভা করেছেন তিনি। একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন, চলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। এবার দেখে নেব রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। আজকের কিছু চিত্র আছে আমাদের কাছে, সেগুলো দেখতে চাই। বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, অপপ্রচার করছে। আপনারা সেই সমস্ত বিষয়গুলো থেকে, সেই সমস্ত অপপ্রচার থেকে একটু সুদূরে থাকবেন, বিভ্রান্ত হবেন না। জামাত ইসলামের একটা গ্রুপ, জামাত ইসলামের জুনিয়র টিম, তারা বিএনপি বিরুদ্ধে অসভ্য নোংরা ভাষায় কথাবার্তা বলছে।
রাজধানীর মতো সারা দেশেই চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। দেখে নেব দেশের বিভিন্ন জেলায় প্রার্থীদের মাঠে গণসংযোগের কিছু চিত্র। বেকারত্ব হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে এগোতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে একটা গোষ্ঠী ওই একাত্তরকে পিছনে ফেলতে চায়। শহীদ জিয়াউর রহমান সাহেব এই মহিলাদের নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে এবং মহিলাদেরকে চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের শ্রমিক ভাইদেরকে পাঠিয়ে রেমিটেন্স নিয়ে আসা, সেটাও কিন্তু শহীদ জিয়াউর রহমান সাহেব করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের মানুষ জানে আজকে তারা যে নবরূপে নিজেদেরকে মুক্তিযোদ্ধার দল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। নির্বাচনী প্রচারের আরও খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন মাহাতাবউদ্দিন লালন। লালন, নির্বাচনীর গণসংযোগ যে চলছে, প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেমন দেখছেন ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বা ভোটারদের ভাবনা কি? জি ধন্যবাদ রিয়াজ সুমন। আমি একটু যদি আপনাকে বলি যে এই কুষ্টিয়া সদর 3 আসনে আমি এই মুহূর্তে রয়েছি। এই আসনে 7 জন প্রার্থী বিভিন্ন দলের, তারা কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু প্রার্থী হয়েছেন এবং নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা এবং তার কর্মী বাহিনীদের প্রচারণা কিন্তু চলমান রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর আসনে। আমি এই ইসলামী আন্দোলনের একজন প্রার্থী, তিনি গণসংযোগ করছেন। আমি তার সাথে সরাসরি একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে নির্বাচন আসন্ন, আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন, এবং ভোটারদের কি চাওয়া পাওয়া আপনাদের কাছে একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমাদের 24 নিউজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পীর সাহেব চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা কুষ্টিয়া সদর 3 আসনে গণসংযোগ করছি। এতে জনগণের ভিতরে বিপুল সাড়া পড়েছে যে 2টা বলয়ের মধ্য থেকে মানুষ বেরিয়ে আসতে পারতেছে। ইসলামী আন্দোলন নীতি আদর্শ দল হিসাবে তারা সবাই ইসলামী আন্দোলনের হাত পাকে বিজয়ী হিসাবে দেখতে চায়। আমাদের কাছে জনগণের চাওয়া পাওয়া, আমরা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্টের কবলে ছিলাম। ফ্যাসিস্ট থেকে ছাত্র জনতা, এদেশের সর্বস্তরের মানুষ যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাতে মানুষ নতুন বন্দোবস্ত চায়। ইসলামী আন্দোলনের আমির জাতির সামনে নতুন বন্দোবস্ত হিসাবে ইসলামের পক্ষে একক বাক্সর জন্য যেই নীতি গ্রহণ করেছিলেন, তারই আলোকে আজকে মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত যে তারা ওই বিভিন্ন মতবাদ থেকে বেরিয়ে এসে আমাদের বাংলাদেশের জনগণের মাঝে এরকমভাবে ইসলামের পক্ষে যে একটি বাক্স রেখেছে, তারা এই জন্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই কুষ্টিয়া সদর 3 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আকন্দ তিনি কথা বলছিলেন। তো কুষ্টিয়াতে প্রচারণা কিন্তু আসলে ভালোভাবেই জমে উঠেছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচারণা কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে। চলে যাচ্ছি শরীয়তপুরে, সেখানে অপেক্ষা করছেন আমার আরেক সহকর্মী বিধান মজুমদারের কাছে। লালন, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের দিন যত ঘনিয়ে আছে, প্রার্থীদের প্রচারণা কিন্তু ততটাই মুখর হয়ে উঠেছে প্রত্যেকটি জনপদ। তারা শুধু হাট বাজার থেকে শুরু করে বিভিন্ন মানুষের বাসা বাড়িতে ছুটছেন ভোটের প্রত্যাশার কারণে। তারা ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে করে তারা তাদের দলকে নির্বাচিত করতে পারে। শরীয়তপুর জেলাটি যে রয়েছে, এখানে কিন্তু 21 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, নির্বাচনে অংশ নিয়েছে প্রার্থীরা। আমরা দেখেছি এর মধ্যে শরীয়তপুর সদর যেই আসনটি রয়েছে, 1 আসন, সেখানে কিন্তু স্বতন্ত্র সহ মোট 8 জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এই আসনে মোট ভোটারের তথ্য যদি আমরা দিয়ে থাকি তাহলে 3,95,449 জন এখানে ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ রয়েছে 2,76,634 জন। এখানে এইসব ভোটাররা কিন্তু 139টি ভোট কেন্দ্রে 729টি কক্ষে ভোটাধিকার তারা কিন্তু প্রয়োগ করবে। তো এখানে যেই বিভিন্ন দল রয়েছে, বিশেষ করে বিএনপি এবং কি জামাতের জোট প্রার্থী, তারা কিন্তু এখানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে যেই অন্যান্য যে দলগুলো রয়েছে, তারা কিন্তু প্রচারণা আমরা দেখেছি সরবে উঠেছে। তারা ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে যেই প্রার্থী আছে
গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট ফিরোজ আহমেদ। আসলে ভোটারদের কিরকম প্রত্যাশা আপনারা দেখছেন এবং আপনারা কতটুকু তাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আপনারা মনে করছেন? আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি, শরীয়তপুর 1 আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী। আমরা ভোটারদের প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ। আমরা আমাদের দলের নামেই গণ অধিকার পরিষদ, যেহেতু আমরা গণমানুষের অধিকার নিয়ে কাজ করি, আমরা বলেছি যে আপনারা যদি আমাদেরকে সংসদে পাঠাতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনাদের অধিকার আদায়ের কাজ করব এবং আপনাদের এই সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য মানুষ যাতে নিরাপদে বাসস্থানে বসবাস করতে পারে এবং নিরাপদে চিকিৎসা পায়, খাদ্য পায় এবং শিক্ষা ব্যবস্থাটা পায়, আমরা অন্তত এই ব্যবস্থাটা আমরা আগে করব এবং মানব সম্পদের উন্নয়ন করব, এটা আমরা চাই। এবং রাস্তাঘাট সহ এটা প্রশাসনিক কাঠামোর এবং সরকারের একটা অংশ হিসাবে আমরা এটা তো জোর দিবই, সেই সাথে আমরা একটা মানুষ যাতে সুখে শান্তিতে তার পরিবার নিয়ে তার এলাকায় বাস করতে পারে সেটাই আমরা চাই। এটা আমরা কথা বলছিলাম প্রার্থীর সাথে, পাশাপাশি এখানে যে ভোটাররা রয়েছে তারা কিন্তু বলছে যারা তাদের এই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে তাদের কিন্তু তারা মনোনীত করবে। তো এই ছিল শহীদপুর থেকে সর্বশেষ, চলে যাচ্ছে স্টুডিওতে। এখানে রয়েছে আমাদের সহকর্মী রিয়াজ। বিধান, আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানীর কদমতলী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, রাজধানীর কদমতলীতে আপনি আছেন এবং আপনার সাথে দেখতে পাচ্ছি যে আপনি একটা গণসংযোগের মধ্যেই রয়েছেন। কি অবস্থা দেখছেন সারাদিন? এখন কি অবস্থা, কি বলছে ভোটাররা, কি বলছে, কি প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা? রিয়াদ সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি জানেন যে ঢাকা শহরের অলিতে গলিতে এখন নির্বাচনী যে আমেজ, নির্বাচনী প্রচারণার যে উৎসব প্রার্থীদের এবং একই সঙ্গে ভোটারদের মধ্যে, সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার 9 আসনের কদমতলী এলাকায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই, তার প্রচারণার বিষয়ে তার কাছ থেকে একটু জানতে চাই। একটু বলবেন যে প্রচারণা এখন পর্যন্ত কিরকম দেখছেন এবং একই সঙ্গে কোনো ধরনের কোনো অভিযোগের জায়গা আপনার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এই প্রচারণা আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবেই করছি। আমাদের এখানে কোনো অভিযোগের জায়গাটা আমার কাছ থেকে নেই, তবে আসলে একটু ভুল বুঝাবুঝি হতে পারে। সেটি হচ্ছে আমাদের এই এলাকা দিয়ে অনেক ধরনের বড় বড় ট্রাক চলাচল করে, হ্যাঁ, কাভার্ড ভ্যানগুলি চলাচল করে, যে কারণে অনেক সময় দেখা যায় যে ব্যানার, আমাদের ব্যানার ছিঁড়ে অন্যদের ব্যানার থেকে, এটা অনেক সময় এগুলিকে মানে মধ্যে দূরত্ব তৈরি করার জন্য বলে একজন আরেকজনের ব্যানার ছিঁড়ে ফেলছে। বাস্তবতা হচ্ছে যে রাতের বেলায় তো আমরা থাকি না, হ্যাঁ, কাভার্ড ভ্যানগুলি অনেক সময় এই কাজগুলি করে, যার ফলে এটা আমাদের মধ্যে অনেক সময় অনেক ভুল বুঝাবুঝি তৈরি করে দেয়। আপনি তো এলাকার সন্তান, আপনি এলাকার বা এই আসনের মানুষের উন্নয়নের জন্য বা এলাকার উন্নয়নের জন্য আপনি কি করবেন, কি প্রতিশ্রুতি? আসলে প্রতিশ্রুতির ব্যাপারটা হচ্ছে কি, আসলে এই এলাকাতে আমরা যেহেতু বঞ্চিত একটা এলাকা, নাগরিক সুবিধা, সেক্ষেত্রে এই এলাকার মানুষের তার নাগরিক সুবিধাগুলি, যে প্রাপ্য নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য, এবং সমাজকে একটা নিরাপদ, একটা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা নিরাপদ ঢাকা নয় গড়ে তোলা, উন্নয়নের একটি ঢাকা নয় গড়ে তোলাই হচ্ছে আমার মূল লক্ষ্য। অনেক ধন্যবাদ। হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে আমরা কথা বলছিলাম, ঢাকার 9 আসনের বিএনপি প্রার্থী, তার সঙ্গে। রিয়াদ সুমন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছিলাম রাজধানীতে, গণসংযোগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হাসান। আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই। গাজীপুরে রয়েছে জামায়াত আমিরের জনসভা, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জামাত ইসলামের গণসংযোগ এবং জনসভার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে মাঠে হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি হেলিকপ্টার যোগে এখানে এসে উপস্থিত হয়েছেন, যদিও এখনো তিনি মঞ্চে ওঠেননি। আর এর আগে হচ্ছে তিনি ময়মনসিংহে হচ্ছে একটি জনসভায় হচ্ছে অংশ নিয়েছেন। এর আগে হচ্ছে তিনি কিশোরগঞ্জে হচ্ছে একটি জনসভায়, নির্বাচনী যে জনসভা, সেখানে উপস্থিত হয়েছে। 11 দলীয় যে জোট রয়েছে, সেই জোটের নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু পুরো পূর্ণ। একই সাথে হচ্ছে এখানকার যে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে, আমরা দেখেছি যে এনসিপি নেতারা রয়েছে এবং অন্যান্য যেই দলগুলো রয়েছে, সমমনা যে দলগুলো রয়েছে জোটের, তারা বক্তব্য রাখছেন। একই সাথে তারা বলছেন যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ। একই সাথে এর আগে যে সমাবেশগুলো হয়েছে, সেখানে জামায়াত ইসলামের আমির ঘোষণা করেছেন যে বাংলাদেশ থেকে যেই অর্থ বিদেশে পাচার হয়েছে, সেই অর্থ হচ্ছে তিনি
ফিরিয়ে আনবেন যদি তিনি নির্বাচিত হন। সেই অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে হচ্ছে তিনি জমা দিবেন এবং সেই অর্থ জনগণের কল্যাণে হচ্ছে ব্যয় হবে। এবং যুবকদের উদ্দেশ্য হচ্ছে তিনি বলেছেন যে যুবকদেরকে তিনি ভিক্ষা দিতে চান না বা কোনো ধরনের ভাতা দিতে চান না, যুবকদেরকে কর্মসংস্থানের যার যার যোগ্যতা অনুযায়ী হচ্ছে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, এমনটা কিন্তু আশ্বাস দিচ্ছেন। ভোটের আগে মূলত প্রার্থীরা নেতাকর্মীরা আশ্বাস দিয়ে থাকে মূলত জামায়াত ইসলামের যে নেতারা রয়েছেন তারা মূলত আমরা দেখেছি সকালে সব জায়গায় হচ্ছে সে আশ্বাস দিয়ে আসছেন। একই সাথে আমরা দেখেছি প্রতিটি জনসভায় জামায়াত ইসলামের নেতাকর্মীদের উৎসব মুখের একটি পরিবেশ বিরাজ করেছে এবং সেই সাথে অংশগ্রহণও আমরা দেখি। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। গাজীপুরে ছিলাম, সেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন জামায়াত আমিরের জনসভার খবর। আগামী শুক্রবার ঘোষণা হতে পারে বিএনপির নির্বাচনী ইশতেহার, জানিয়েছেন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। মঙ্গলবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ইতিমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছে। বিএনপি সে রাজনৈতিক দল যেটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের 31 দফা নিয়ে 27 দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি, সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে অবহিত করব। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট খারিজ করেছেন হাইকোর্ট। এদিকে চট্টগ্রাম ও শেরপুরের 3 বিএনপি প্রার্থীর নির্বাচনে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তারা হলেন চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2 আসনের সারোয়ার আলমগীর ও শেরপুর 2 আসনের ফাহিম চৌধুরী। বিবেচনা করে হাইকোর্ট মনে করেছেন যে এই পিটিশনটা যথার্থভাবে মেনটেনেবল না এবং সেটা সরাসরিভাবে খারিজ করে দিয়েছে। যারা ডুয়াল সিটিজেন তাদের ইলেকশনের রেজাল্টটা ফলো করবে আপিলের রেজাল্টকে। সো এইরকম 2টা অর্ডার যেহেতু আজকে অ্যাপিলেট ডিভিশন দিয়েছে, আমরা আশা করি অ্যাপিলেট ডিভিশনে আমরা এই মামলাতেও সিমিলার প্রতিকার পাবো ইনশাল্লাহ। আজকের আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে স্বীকৃত হলো যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আজকে যে জাস্টিস এই বিপ্লব উত্তর বাংলাদেশে যে নতুনভাবে এই বিচারালয়ের পদচারণা, সেজন্য আমরা সবাই খুবই আশাবাদী। এ ছিল নির্বাচনী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।